জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ হেফাজতের 12 দফা, না মানলে কড়া হুঁশিয়ারি, ডাইরেক্ট অ্যাকশন। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। না মানলে ডাইরেক্ট ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করবে, এক বিন্দু সময়ও ভাববে না হেফাজতে ইসলাম। অবশেষে আলহামদুলিল্লাহ আবরার হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু। 20 ছাত্রলীগ নেতাকর্মীর ফাঁসির রায় ও 5 জনের যাবজ্জীবন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন। আরো জানিয়ে দিব হাসিনার মতো ভুল করবেন না, ডক্টর ইউনূসকে ডাইরেক্ট সতর্কবার্তা হেফাজতের। এবং জানিয়ে দিব উপদেষ্টাদের প্রতি জামায়াত আমিরের কড়া বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ হেফাজতের 12 দফা, নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। ঘোষণাপত্রের প্রথম দফাতে নারী সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিলের পাশাপাশি আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন কমিশন গঠনের দাবি করা হয়। বাকি দফাগুলো হলো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাদ দিতে হবে, শাপলা ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের গতি আনতে হবে, নির্বাচনের আগে বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে, চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদের হাতে নিহত সাইফুলের হত্যাকারীদের বিচার করতে হবে, শেখ হাসিনার আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও যারা গুম খুন করেছে তাদের বিচার করতে হবে, গাজায় হামলা নিয়ে সরকারের অবস্থান ও ভূমিকা রাখতে হবে, প্রাইমারি থেকে সর্বোচ্চ পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, পার্বত্য অঞ্চলে ভিনদেশীদের কার্যক্রম বন্ধ করতে হবে এবং কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এছাড়াও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও 23 মে 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এর আগে শনিবারের সমাবেশকে সফল করতে এদিন ফজরের নামাজের পর থেকেই ঢাকা সহ অন্যান্য জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সংগঠনটির নেতারা এ সময় সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মিছিল ও গণসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা মিছিলে তারা দেশের ধর্মপ্রাণ জনতাকে কর্মসূচিতে যোগ দিয়ে ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। আবরার হত্যা মামলা, 20 ছাত্রলীগ নেতাকর্মীর ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। গত 16 মার্চ দেওয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এ রায় ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরার বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে বিচারক বলেছিলেন আসামিরা পরস্পর যোগ সাজসে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, মোহাম্মদ অনেক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মেফতাহুল ইসলাম জিয়ন, মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ, মোহাম্মদ মাজিদুর রহমান খন্দকার, তাবাক্কারুল ইসলাম তানভীর হুসাইন, মোহাম্মদ তোহা, মোহাম্মদ শামীম বিল্লাহ, এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য
ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরেফিন রাফাত, মোহাম্মদ মিজানুর রহমান, এস এম মাহমুদ সেতু, মুর্শেদুজ্জামান মন্ডল, জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিক। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন মোহতাসিম ফুয়াদ হোসেন, মোহাম্মদ আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্না। মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেওয়াল ভেঙে পালিয়ে যায়। ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন। টাঙ্গাইলের ধনবাড়িতে ডেকে নিয়ে মিজানুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এই ঘটনা ঘটে। পেশায় ব্যবসায়ী মিজানুর ভাইঘাটের সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। নিহতের চাচা মহির উদ্দিন সহ স্থানীয়রা জানান, ভাইঘাট বাস স্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর রহমান একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। ওই গলিতে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়। টাঙ্গাইল নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ধানবাড়ি থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, লাশের ময়নাতদন্ত সহ আইনি প্রক্রিয়া চলমান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। হাসিনার মতো ভুল করবেন না, ডক্টর ইউনূসকে সতর্ক বার্তায় হেফাজতের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে প্রতিবেদন সহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার বিচার নিশ্চিত করুন। শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজত। আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশের বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এসব কথা বলেন। সকাল 9টায় হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছান। শীর্ষ নেতারা সহ দেশ বর্ণ ওলামায়ে কিরাম মহাসমাবেশে বক্তব্য রাখবেন। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকাণ্ড বরদাস্ত করবে না। বক্তারা বলেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন করেছেন, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, কিন্তু মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন করলেন না? বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি। এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজতে ইসলামের নেতারা বলেন, সরকার নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছেন এর সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কোরআন সুন্নাহ বিরোধী। তাদের সংস্কার প্রতিবেদন যদি পাশ করা হয় তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে। মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। মুফতি ফখরুল ইসলাম বলেন, নির্যাতিত হলাম, জেল খাটলাম, অথচ আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি। নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা 18 কোটি মুসলমানের বিরুদ্ধে, তা অবিলম্বে বাতিল করতে হবে। উপদেষ্টাদের প্রতি জামায়াত আমিরের কড়া বার্তা। দল নিরপেক্ষ সরকারের অংশ হয়ে রাজনীতি করলে জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে 2 দিন ব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, এই সরকার কোন দলীয় সরকার নয়, কিন্তু মাঝে মধ্যে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন, যা দেখে আমরা বিস্মিত হই। এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে তাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে সরকার থেকে বের হয়ে এসে দিতে হবে, ওখানে থেকে নয়। রাজনীতি করার অধিকার আপনার আছে, যেমন অধিকার আমার আছে, কিন্তু একটি দল নিরপেক্ষ সরকারের অংশ হয়ে কেউ রাজনীতি করতে চাইলে জাতি মেনে নেবে না। জাতি এটা চায় না। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, যে সরকার গঠিত হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, সেই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার কর্তব্য। দেশ বিরোধী কোনো কাজ আমাদের সামনে ধরা পড়লে আমরা সহযোগিতা করব না, আমরা পরামর্শ দেব, সমালোচনা করব এবং ক্ষেত্র বিশেষে আমরা প্রতিরোধ করব। এটি ছিল আমাদের নীতি এবং এটি আমরা অনুসরণ করে চলেছি। এই জন্য আমরা সরকারের সকল গৃহীত পদক্ষেপে ইয়েস বলিনি। যেখানে দেখি জনস্বার্থে বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা আপত্তি উত্থাপন করি, প্রতিবাদ জানাই, কর্মসূচি পালন করি। আমরা এর ভিত্তিতে এই সরকারকে সহযোগিতা করার পক্ষে। জাতি একটি সুস্থ নিরপেক্ষ বস্তুনিষ্ঠ অপেক্ষায় আছে জানিয়ে তিনি আরো বলেন, এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আমি আমাদের
দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি। আমরা বলেছি অবশ্যই নির্বাচন সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠু ও বস্তুনিষ্ঠতার স্বার্থে অবশ্যই কিছু সংস্কার দৃশ্যমান হতে হবে। এ বিষয়ে আমাদের সুপারিশ মালা কমিশনের কাছে পেশ করেছি। তাদের সঙ্গে আমাদের বসা শুরু হয়েছে। সামনে আরো সিরিজ বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বিএনপি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ 3 মে 2025 শনিবার বাদ মাগরিব 6:30 গুলশান চেয়ারপারসন অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, দলটির যৌথ এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথ সভায় দলটির অঙ্গ সংগঠন ও সমমনা বাকি দলগুলোর শীর্ষ তারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের করিডর দেওয়ার প্রসঙ্গ প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।